স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। আজকে যে প্রতিবেদনটা করতে চলেছি এনকে ডিজিটাল, এবং প্রথমেই প্রবীর বিশ্বাস, এনকে ডিজিটালের সমস্ত সদস্যদের এবং আপনারা যারা জেনারেলাইজ করে দেখছেন বিভিন্ন জায়গায়, তাদের প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। এমন একটা পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে আমরা পশ্চিমবঙ্গে রয়েছি যেটা উত্তপ্ত নিঃসন্দেহে। এবং যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে প্রসূনবাবু, আপনি তো দীর্ঘদিনের পুরনো সাংবাদিক, যা হচ্ছে ঠিক হচ্ছে, আমি বলবো যা হচ্ছে সব ঠিক হচ্ছে না। মানুষ পথে নেমেছে দু ধরনের, দুভাবে। একদল মানুষ যাদেরকে দেখা যাচ্ছে, মহিলা তাদের মধ্যে বেশি, যারা রাত দখল ইত্যাদি ইত্যাদি করছেন, এবং সেটা অ্যাবসলিউটলি নন পলিটিক্যাল। তাদের বক্তব্যটা হচ্ছে নির্যাতিতা, আরজি কর হসপিটালের নির্যাতিতার যে উপর অত্যাচার হয়েছে তার শাস্তি চাই। কিন্তু একটি জিনিস তারা পরিষ্কার করে দিচ্ছেন যে তাদের মধ্যে রাজনীতি কিছু নেই। এই দলটির মধ্যে অনেক সেলিব্রিটিও আছে, অপর্ণা সেন আছেন, কৌশিক সেন সম্ভবত আছেন, যারা রয়েছেন সুস্থ মানসিকতার। আরেকটি দল, মানে এখানে দুটি দলে একেবারে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, যেটা ভেরি রিসেন্ট আমরা জানতে পারলাম। সেই দলটিকে পেছন থেকে মদত দিচ্ছে স্টালিনের বাচ্চারা। যদিও আজকে স্টালিনের বাচ্চা আজকেও করছি না, আর একটু যাক, আর কয়েক ঘন্টার মধ্যেই তো সুপ্রিম কোর্টের যে আদেশই আসুক, সেটা নিয়ে তো করবার স্কোপ থাকছেই। সুতরাং এখনো কিছু বলছি না, মানে এই মুহূর্তে তো পাইনি। সেই স্টালিনের বাচ্চারা, আমি কিন্তু অন্য কিছুর বাচ্চা বলিনি, স্টালিনের বাচ্চা বলেছি, তারা নানান রূপে থাকে, বহুরূপী তারা। স্টালিনের বাচ্চারা এই চলচ্চিত্র জগতে আছে, যারা বলছেন একেবারে শেষ দেখে ছাড়বো, যারা বলছেন এটা কি হচ্ছে, সেলিব্রিটিরা বলছেন যা হচ্ছে আমার এখানে না, বাইরে গিয়ে বাচ্চা হবে, ইত্যাদি ইত্যাদি নানাবিধ কথা। এরা প্রত্যেকেই কিন্তু অ্যাবসলিউটলি সিপিএম এর লোকজন। কিছু ওই উগ্র কমিউনিস্ট পার্টির লোকজন থাকতে পারে, কিন্তু এদের ব্যাকগ্রাউন্ডটা আমি পুরো ছেঁকে দেখেছি যে এদের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কি সিপিএম এর, হয় সিপিএম ফ্যামিলির, নইলে তার বাবা সিপিএম পার্টি করতেন। এদের এমন ইন্টারেস্টিং ব্যাপার যে এরা কেন ফ্রন্টলাইনার, তার কারণ সিপিএম বুঝেছে যে তারা কাস্তে হাতুড়ি লাল পতাকা নিয়ে যদি পথে নামেন, তাহলে পাবলিকের ওই শূন্য পাওয়া তো তারা লাড্ডু পাওয়া, তা ফের লাড্ডু এসে যেতে পারে। ফলে তারা ফ্রন্টলাইনে এগুলোকে ইন্ধন যোগাচ্ছে। আচ্ছা, এটার মধ্যে একটা কনফ্রন্টেশন তৈরি হচ্ছে, সেটা হচ্ছে যে সম্প্রতি এই আন্দোলনের নামে যে বিটলেমি চলছে, ডাক্তারদের বেশ কিছু তার মধ্যে রয়েছে তো বটেই, সেইটাকে কিন্তু আরেকটি গ্রুপ, যারা নিঃস্বার্থভাবে রাজনীতির বাইরে থেকে শাস্তি চাই বলছেন, তাদের সঙ্গে সহমত হচ্ছেন এ কারণে যে তারা বলছে আমরা রাজনীতির মধ্যে থাকবো না। এরা বলছে যে রাজনীতি নয়, আমরা মমতার পদত্যাগ চাই। এবং যত দিন যাচ্ছে সেটা পরিষ্কার হচ্ছে যে সিপিএম এর এটা হচ্ছে শেষ চেষ্টা যে কোনোভাবে মমতাকে যদি উৎখাত করা যায়। ফলে তারা নিয়মিতভাবে রাত জাগো, এই জাগো, সেই জাগো। এবং ইন্টারেস্টিং ব্যাপার, যেটা পরম ঘৃণার, তো আমি এদের একজনকে বললাম, আমার মানে আত্মীয় স্বজনের মধ্যে পড়ে, এত ঘৃণা করি তাদের, মানে তিনি সিপিএম নন, তিনি তাদের গোষ্ঠী আগে কংগ্রেস করতো, পরে দেখলো যে করে তো কোনো লাভ নেই, গুটি 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 2016 পরে তো অনেক মাল এসে, তারা ইঁদুর, বলবো পরে ইঁদুরের গল্প। এখন তাদের কাছে বলা হলো যে ঠিক আছে আমরা বেরোবো রাত্রি জাগতে, কিন্তু শর্ত একটাই, যে এই বিক্রম বলে ছেলেটি যে শ্রীরামপুরের হসপিটাল থেকে বা ওই অঞ্চল থেকে কন্যগড়ের ছেলেটি, তাকে নিয়েও কিন্তু শোক প্রকাশ করতে হবে। মানে কিরকম সিপিএম এর ট্যাবলেট খাওয়া এই সমস্ত শান্তির ছেলে বা শান্তিরা যে বলছে না 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 ওকে নিয়ে করা যাবে না, কেন না 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 ওর ব্যাপারটা অন্যরকম, মানে কিরকম গল্পটা তৈরি, মানে সিপিএম এর কাছ থেকে তৃণমূলের শেখা উচিত, মমতাদি সিপিএম এর কাছ থেকে শেখা উচিত বিজেপি। সিপিএম গল্প তৈরি করে দিয়েছে যে এই যে ছেলেটি যার পায়ের উপর দিয়ে লরির চাকা গেছে, যার মা আর্তনাদ করে কাঁদছে, তাকে নাকি রেফার করা হয়েছিল অন্য হসপিটালে। তাহলে সে
আরজি করে গেল কেন? আরে শান্তির ছেলের দল তখন ওই মানে মানে হুগলির হাসপাতাল বা এই কি বলে শ্রীরামপুরের হাসপাতালে এটা ট্রিটমেন্টটা হবে না, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, পা ব্লিডিং হচ্ছে, তারা রেফার করতে পারে অন্য কোনো জায়গায়। তো সেখানে নিয়ে যেতে যেতে তো আরও খারাপ অবস্থা হবে। তার সামনে আরজিকর রয়েছে, সেখানে সমস্ত ব্যবস্থা দিয়ে রয়েছে। তো এই শান্তির ছেলে বা শান্তিরা বলছে যে না, এটার ব্যাপারটা হলো যে ওরা গিয়েছিল, উপযুক্ত পরিকাঠামো ছিল না, সুতরাং আচ্ছা ঠিক আছে, পরিকাঠামো ছিল না, ডাক্তারদের ফল্ট, ডাক্তাররা বাইরে বসে কেওড়ামি করছে, তো তার জন্য মৃত্যু হয়েছে। বলতে কি মানে ডাক্তার মানে ডাক্তারি ছেলেরা তো নিজেদের ফল্টটা বলে না 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 ওসব নিয়ে করা যাবে না, এই রোববার রাত্রিবেলা ওসব নিয়ে করা যাবে না, ওগুলো নিয়ে আলোচনা করলে কিন্তু তোমাদের বরং আসার দরকার নেই। মানে কিরকম শান্তির ছেলে চিন্তা করুন, বা শান্তি এরা মানে কি বলবেন, ঘৃণা, মানে এদের পদাঘাত করতে পর্যন্ত পাটা ঘিন 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 করে। শুধু সেখানেই নয়, আমার এক সাংবাদিক, পরিচিত সাংবাদিক, সে খুব উত্তেজিত, বিপ্লবী হয়েছে, মমতাকে সরিয়ে ছড়বো। আমি বললাম যে তুই ইয়ে কি করে সরাবি রে? বলে না সরাবই। তাই বললাম যে এই যে ছেলেটা মারা গেল, কিংবা আজকে মুসলিম কমিউনিটি সরে যাচ্ছে এই কারণে, এই আন্দোলনের থেকে, যে তাদের যে ছেলেটা সাবির মল্লিক পিটিএ মেরে ফেলে দিল বিজেপি রাজ্যে, তো তাদেরকে সংযোজিত করা হচ্ছে না কেন এই আন্দোলনের মধ্যে, যে তাদের জন্য আমরা লড়াই করব? না, এই মহিলা, এই মেয়েটি ছাড়া কোনো আন্দোলনের মধ্যে আর কেউ ঢুকবে না। মানে কি, সুরটা কেটে যেতে পারে। আর মুসলিম তো মানে তাদের তো ভেতরটা সিপিএম এর মতন ধর্ম প্রাণা, মানে কি বলা যায়, উগ্র সাম্প্রদায়িক শক্তি তো খুব কম আছে। সিপিএম কিন্তু বিজেপি থেকে কোনো অংশে কম সাম্প্রদায়িক নয়। একে আনা যাবে না, সাবির ফাবির হবে না, যা গেছে গেছে। তো মণিপুর নিয়ে করলেন না কেন? না মণিপুর দেখিনি। মানে সেলিম ফেলিম তো এই জাতের এরা, উগ্র সমস্ত। ফলে এরা বলছে যে না, ওই বিক্রমের ব্যাপারটাও আনা যাবে না, আর এটাও আনা যাবে না, ওই শুধুমাত্র ওইটাতে কনসলিডেটেড করতে হবে। এটা হচ্ছে সিপিএম এর একটি গ্রুপ। এরা হচ্ছে ইঁদুরের জাত। এরা পশ্চিমবঙ্গকে 34 বছর শাসনে ফুটো করে দিয়ে গেছে। তাই শুরু করছি আজকের অনুষ্ঠান, ফের একবার আদাব নমস্কার জানিয়ে শুরু করছি। ইঁদুর, আজকের অনুষ্ঠানের নাম ইঁদুর। ইঁদুর এমন একটা প্রাণী যে হচ্ছে গণেশের বাহন। এই গণেশ পুজো চলছে আপনার মহারাষ্ট্র কিংবা কর্ণাটকে, গণেশ পুজো 10 দিন ধরে চলে। তো গণেশ পুজো চললে গণেশের বাহন হচ্ছে ইঁদুর। তো অনেকে রেড়ে করে উঠতে পারেন যে হ্যাঁ আপনি গণেশের বাহনকে ছোট করছেন এই ইয়ে করে। মশাই বেশ করছি, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, আপনার যদি ভালো না লাগে আমার বিরুদ্ধে খিস্তি খেউর করুন। 3য় ব্যাপারটা হচ্ছে গিয়ে গণেশের বাহনকে কিছু বলছি না রে ভাই, আমি বলছি জেনারেল ইঁদুরের ক্যারেক্টার। আচ্ছা ধরুন শীতলা মায়ের তো বাহন হচ্ছে গিয়ে গাধা, তাহলে গাধা বাড়িতে পুষবেন? বা বাড়িতে বা আপনার ছেলেপুলের নাম গাধা রাখতে পারবেন তো? শীতলা মায়ের বাহন। তারপর শকুন আছে কার বাহন, তো শকুন রাখতে পারবেন, শকুন পুষতে পারবেন বাড়িতে? ইঁদুরের গল্পটি ডিফারেন্ট, কারণ গণেশের ইতিহাস যেটা, মানে পৌরাণিক কাহিনী যেটা, যে তার গলাটা শনির দৃষ্টিতে কেটে আলাদা হয়ে যাওয়ার পর বাইরে থেকে একটি বাচ্চা হাতির মাথা এনে তার গলার ওখানে সেট করা হলো, সেই গণেশ হলো। এবং গণেশ যেহেতু দাঁতাল এবং নিরামিষাশী, সেই কারণে তার যে বাহনটি সেটিও দাঁতাল ক্যারেক্টারিস্টিক্সের দিক থেকে, এবং সে কিন্তু আমিষাশী। কিন্তু যেহেতু দুজনই দাঁতাল, সেই জন্য গণেশের বাহন ইঁদুর। এ নিয়ে তর্ক থাকতে পারে, সেসব নিয়ে আপনারা ঘাটাঘাটি করুন। মূল ইঁদুর থেকে সরে গেলে চলবে না, মজাটা থাকবে না। আচ্ছা ইঁদুর এমন একটা প্রাণী, কত রকম ইঁদুর হয় আমি আজকে উল্টে পাল্টে দেখছিলাম সকালবেলা, যে ইঁদুর বহু প্রকার হয়। যেমন ভারতবর্ষে ব্রাউন কালারের ইঁদুর আছে, সাদা ইঁদুর আছে, আবার অস্ট্রেলিয়া থেকে সফেদ ইঁদুর বা সাদা ইঁদুর আসে, আবার আফ্রিকাতে এক ধরনের বন্য ইঁদুর আছে যেগুলো সাইজে অনেকটা বড়, ছুঁচোও ঠিক না, ছুঁচো হলে ভালো হতো। তো এইরকম ধরনের নানাবিধ ইঁদুর রয়েছে, যারা হিংস্র, এমন তাদের কামড়ে সঙ্গে সঙ্গে মৃত্যু হতে পারে এমন ইঁদুরও রয়েছে। তো এই ভিন্ন ভিন্ন ইঁদুরদের ক্যারেক্টার কিন্তু এক। কি ক্যারেক্টার?
এরা পোষ মানে না, পোষ মানানোর চেষ্টাও কেউ করে না। কেন কি চেষ্টা করবে রে ভাই? ইঁদুর একটা পোষ মানানোর প্রাণী নাকি? এবং ইঁদুরদের কোথায় বাসস্থান? ধানি জমিতে, লোকের ধানের গোলায়, মানে আগে যেটা হতো আর কি, বাড়িতে খাবার দাবার যাদের বাড়িতে অবিচ্ছন্ন, বা এখন তো সব ফ্ল্যাট হয়ে গেছে, ফ্ল্যাটে ইঁদুর খুব একটা আশেপাশে বলে মনে হয় না। তো যাই হোক, বাড়ির মধ্যে বা বিভিন্ন জায়গায় ময়লা জমা হলে সেখানে ইঁদুরের আবির্ভাব হয়, বা খোলা ফল টল যাদের বাড়িতে থাকে তাদের বাড়িতে ইঁদুরের আবির্ভাব হয়। এবং ইঁদুর এত ইউনিক একটা প্রাণী যে একই সাথে নিরামিষ খায়, অর্থাৎ ধান টান গোলার মধ্যে যে শস্যগুলো থাকে সেগুলো ইঁদুর খেয়ে নেয়। আবার ফল রাখবেন, ফল তারা কুটকুট করে খায়। আমার মনে হয় যে এই ধরনের প্রাণী, মানে প্রাণী বলতে মাংসাশী প্রাণী বা মাংসওয়ালা প্রাণী, যেটা পাখি নয়, এই প্রাণী একমাত্র ইঁদুরই বোধহয় উভয় ভোগী। মানে তারা ফলমূল ইয়েও খায়, শস্যও খায়, আবার একই সাথে তারা কিন্তু মাংসও খায়, এবং মাংসটা তাদের প্রিয় খাদ্য। আপনারা বলবেন কুকুরও খায়, আরে মশাই কুকুরকে জোর করে দিচ্ছেন বলে, কুকুরকে একটা নলেন গুঁড়োর সন্দেশ দিন না, খাবে না, ইঁদুর খেয়ে নেবে। ইঁদুর খায় বলেই ইঁদুরের প্রতি মানুষের একটা অবজ্ঞা বা ঘৃণা আছে। এবং ইঁদুরের হাত থেকে বাঁচার জন্য লোকে নানা রকম কার্বলিক অ্যাসিড থেকে শুরু করে নানান কিছু, ইঁদুর সাপ ইত্যাদি ঢুকতে না পারে। এবং ইঁদুরের জন্য ইঁদুরের কল রয়েছে। এবং মাউস ট্র্যাপ বলে একটা বিখ্যাত নাটক বিলেতে প্রায় 15 না 20 বছর ধরে চলেছিল, মাউস ট্র্যাপ, আগাথা ক্রিস্টির একটা অসাধারণ গোয়েন্দা গল্প। এবং মাউস ট্র্যাপ থেকে অসংখ্য বাংলা হিন্দি সিনেমা হয়েছে, সেটা নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে। তো ইঁদুরের ব্যাপারটা হচ্ছে যে ইঁদুর বিশ্বাসযোগ্য নয়, ইঁদুর কেউ পোষে না, ইঁদুর জবরদস্তি ঢুকে যায়। ইঁদুর বাড়িতে ঢুকে যাওয়া সত্ত্বেও অনেকে ভাবেন যে থাক, আছে 2-4টি ইঁদুর, একটু কিচিরমিচির করে, কি আছে। সেই ইঁদুর কিন্তু আপনাকে ফুটো করবে, আপনার জামা কাপড় ফুটো করে দেবে, আপনার ধানের গোলা ফুটো করে দেবে, আপনার খাদ্যগুলো খেয়ে নেবে। এবং ইঁদুর মুখ দেওয়া খাবার খেলে বিষাক্ত ইয়ে হতে পারে আপনার শরীরে, এরকম নানান রকম ব্যাপার ট্যাপার হতে পারে। ফলে ইঁদুর পোষার আগে বারবার ভাবতে হয় যে ইঁদুর পোষাটা ঠিক হচ্ছে কিনা। এখন তৃণমূল কংগ্রেসে এরকম ধরনের অনেক ইঁদুর আছে, সব দলেই আছে, সিপিএম বা বামপন্থী দলে নেই। বিজেপিতে ইঁদুর আছে, যারা বিজেপিতে ঢুকেও বিজেপির সমালোচনা করে চলে, তাদের ব্যাপার। তৃণমূলে সব থেকে বেশি ইঁদুর। ইঁদুরগুলো কি রকম জানেন? 1998 সালের যখন মমতা বন্দ্যোপাধ্যায় ডিসাইড করলেন যে তিনি নতুন দল করবেন তৃণমূল কংগ্রেস, আমরা ছিলাম সবাই। এবং ওই সময়টাই যারা তৃণমূল কংগ্রেস করেছে তারাই ধর্মপুত্র যুধিষ্ঠির, পরে যারা এসছেন তারা সব পাপি তাপি, এমন কথা কিন্তু আমি একবারও বলছি না। আমি দুভাগে ভাগ করছি। এক, যারা একেবারে গোড়ার দিন থেকে আছেন সেই ধরনের তৃণমূল, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাণপণ ভালোবেসে দলটা করছেন, তারা এক ধরনের তৃণমূল। আরেক ধরনের তৃণমূল আছে যারা দলটি করেও দলের মধ্যে ছিদ্র করছে, তারাও ইঁদুর। তারা প্রাক্তন হতে পারে, আদি হতে পারে, সংখ্যাটা খুব বেশি না। আর দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে ইন্টারেস্টিং, যারা এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বা ওই টাইমে এই সৌনক গাঙ্গুলি ফাঙ্গুলির মতন ছেলেরা, বাচ্চা ছেলেরা, বা আমাদের এই দেবাংশু, এরা তো অনেক পরে এসছে, এরাও কিন্তু এদের পারিবারিক দিক থেকে সব তৃণমূল বা কংগ্রেসি পরিবার, এরা সব এসছে ওই ধরুন 2011-র পরে। বাচ্চা ছেলে ধীরে ধীরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে একটা নিউ ওয়েভলেন্থ, তারাও কিন্তু তৃণমূল এবং সাচ্চা তৃণমূল। এবার তাহলে ঝুটা তৃণমূল কারা? ঝুটা তৃণমূল আজকে হাড়ে হাড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে কোন ইঁদুর তিনি পুষেছিলেন। কারা সেই ইঁদুর? কোথা থেকে এলো? দায় কার? কি ব্যাপার? প্রথম কথা, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি সশ্রদ্ধার সঙ্গে বলতে রাজি আছি, সিপিএম থেকে যত লোক বা হার্ডকোর কমিউনিস্ট পার্টি থেকে যত লোক আপনার দলে এসছে, তার মধ্যে 10%কে বাদ দিয়ে 90% কিন্তু আপনার লোক নয়। মানে অ্যাটলিস্ট সিপিএম থেকে যারা এসছে তারা সময় পেলেই গাদ্দারি করবে। আমি এই দলটা থেকে বাদ রাখছি ব্রাত্য বোসকে, দোলা সেনকে, অনেক পরে এসছেন ঋতব্রতকে, কারণ এরা ধাক্কা খেয়ে, মার খেয়ে, প্রতিবাদ করে মমতাকে ভালোবেসে এসছেন। আরেক দল এসছেন মাল কামাতে, যারা মুকুল রায়ের হাত ধরে ঢুকেছিলেন,
আরেক দল এসছেন সিনেমা আর্টিস্ট ফার্টিস্ট, এরা সব একসময় বুদ্ধবাবুর ঘনিষ্ঠ ছিল, বুদ্ধবাবুর পেছন পেছন ঘুরঘুর করতো, আলিমুদ্দিনে ঘোরাঘুরি করতো। তারা একদম গোড়ার দিনেও হয়তো অনেকে এসছেন, মানে 2011-র গোড়াতে, কিংবা তার আগেও হয়তো হাওয়া বুঝে এসছেন, আর পরে তারা পাল্টি মেরেছেন কিংবা পাল্টি মারছেন। এবং এই ব্যাপারে কিন্তু কংগ্রেসেরও কিছু মানুষ যারা ইঁদুর হয়ে দলে ঢুকেছে তাদেরকেও বাদ রাখছি না। এরাও ইঁদুর, এরা পোষ মানে না, এরা ফুটো করে দেবে এবং এরা আপনার ভেতরে খাওয়া দাওয়া খেয়ে নেবে। মমতাদি, আপনি চিন্তা করে দেখুন তো, এখনো পর্যন্ত চিটফান্ড থেকে শুরু করে যতগুলো ঘটনা, এই শিক্ষা দপ্তর অমুক তমুক, ঠান্ডা মাথায় মমতাদি চিন্তা করুন তো, এই ইঁদুরগুলো যেগুলো ধরা পড়া পড়ছে সবগুলো সিপিএম এর আমলে। তারা কি নতুন চাকরি করতে আসছে? তারা তো নতুন চাকরি, আপনার আমলে কটা লোক চাকরি পেয়েছে? সব সিপিএম এর আমলে। কিন্তু তারা দায়সারা ভাবে আমরা দিদির সঙ্গে আছি। আপনি ক্ষমা করে দিয়েছেন, ইঁদুর পুষতে গেছেন। গণেশ ছাড়া কেউ ইঁদুর পোষে? আপনি তো গণেশ নন। কাজেই এরা ফুটো করেছেই, দিনের পর দিন ফুটো করছেই। এবং আমরা দেখলাম চলচ্চিত্রের ক্ষেত্রে, যেটা আমি আগের দিনও বলেছি, যে চলচ্চিত্রের ক্ষেত্রে যদি সাচ্চা কেউ আপনাকে ভালোবেসে আপনার সঙ্গে থাকে, তার সংখ্যাটা খুব ছোট্ট। তার মধ্যে শতাব্দী আছে। আমি শতাব্দীর আমার দীর্ঘদিনের পুরনো বন্ধু, ওদের মানে শতাব্দীর বাড়ি, আদি বাড়ি সব কংগ্রেসই ছিল। তাপস মারা গেছে, তাপস সাচ্চা তৃণমূল ছিল, কংগ্রেস করতে এবং ছাত্র পরিষদও করেছে একটা সময়। রঞ্জিত মল্লিক পারফেক্ট তৃণমূল, একদম অ্যাবসলিউট তৃণমূল, আপনাকে ভালোবেসে ভক্তি করে, সে কোনো বড় দায়িত্ব নিতে চায় না। তার আগে পরে হয়তো অনেকেই থাকতে পারেন, কিন্তু আপনি এছাড়াও মানে পরবর্তী অধ্যায় যারা এসছে, আমি তো আবারও বলছি, অভিষেকের হাত ধরে যারা এসছে বা পরবর্তী অধ্যায় তাদের নিয়ে, যেমন সায়নিকের নিয়ে আমি কিছু বলবো না, সে লড়াই করছে, বা আরও যারা রয়েছেন আর কি, সায়ন্তিকে এরা তো অনেক পরে কার ব্যাপার। এদের সব পাস্ট ফ্যামিলি দেখবেন সব কংগ্রেসি ফ্যামিলি, সব তৃণমূল, তাদের বাবা মারা তৃণমূল ছিল। এদের বয়স কত? সামান্য ছোট। জুন মালিয়া, খবর নিয়ে দেখুন, জুন মালিয়া কিন্তু অ্যাবসলিউটলি কংগ্রেস ফ্যামিলির মেয়ে। এরা বেসিক্যালি, জুন মালিয়া হচ্ছে গিয়ে কর্ণাটকীয়, মালিয়া মাল্ল এদের পদবী, কিন্তু দীর্ঘদিন ধরে কলকাতা থেকে বাঙালি হয়ে গেছে। এদেরকে নিয়ে বলছি। কিন্তু এছাড়াও যারা, এই যে সুবোধ সরকার 2016-র আগে অবধি এই এবি মিডিয়াতে বসে, ইলেকট্রনিক মিডিয়াতে বসে আদ্যশ্রাদ্ধ করতো, আপনার আদ্যশ্রাদ্ধ করতো প্রত্যেক দিন। এই ব্রাত্য গিয়ে কাউন্টার করতো এই 1 নম্বর চ্যানেলে বসে। প্রতিটি চান্স পেলে সুবোধ সরকার খিস্তি দিয়ে ভোট ভাগিয়ে দিত। এবং সুবোধ সরকার একেবারে বুদ্ধবাবুর ঘনিষ্ঠ, ভীষণ ঘনিষ্ঠ। হঠাৎ সে রাতারাতি আপনার দলে এসে হাজির হলো, আপনি গ্রহণ করলেন। সুবোধবাবু সম্প্রতি কি বলছেন? না, এটার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। আরে সুযোগ পেলেই এই মাকুমার্খা লোকগুলো কিন্তু পাল্টি মারবেই, এদের চরিত্রই তাই, সারা বিশ্বে তাই করে এসছে এরা, কোনো চেঞ্জ নেই। আপনি এদেরকে বিশ্বাস ভরসা করলেন, এরা পাল্টি মারল। এই যে সৈনিক কাদেরকে পুরস্কৃত করলেন, দিদি করে হাজির হয় যারা, যারা দেখেছি বিজয়া দশমীতে গিয়ে আপনার পায়ের কাছে বসে থাকতে, তারা চান্স পেয়েছে, পাল্টি মেরেছে। কারণ ওই সব মাকু ট্যাবলেট খাওয়া, তো মাকু ট্যাবলেট খাওয়া ইঁদুর, এরা সুযোগ পেয়েছে, কামড় দিয়েছে, আপনি এদের বিশ্বাস করেছেন। ইঁদুর পোষে কেউ? এরকম অসংখ্য করতে করতে একটু তাবড় নেতাদের দিকে যাই। আমি আবারও বলছি, পুরনো দিনের যারা এসছেন তারাই ধর্মপুত্র যুধিষ্ঠির, এমন না। গোড়ার দিন থেকে যারা রয়েছেন তারাই ধর্মপুত্র যুধিষ্ঠির না। এরাও অনেক পাপি তাপি এদের মধ্যে রয়েছে, ত্রুটি এরাও করেছে, তার কোনো ক্ষমা নেই। বাস্তবিক তাদের জন্য মাথা নত করতে হয়েছে, কিন্তু সংখ্যাটা কম। কিন্তু পরবর্তী অধ্যায় যে ইঁদুরগুলো প্রবেশ করেছে, এই রবিবার দিন দেখছিলাম, সে কে ফিল্ম ডাইরেক্টর, কি নাম, ওই ইয়ে করতো আপনার, নাম ভুলে গেছি, এমন কিছু বিখ্যাত না, মনে পড়ে যাবে। ওই ব্যোমকেশ নিয়ে সিনেমা বানিয়েছে, সে নাকি কোন মেয়েদের গায়ে ফায়ে হাত দিয়েছে ইত্যাদি। আরে ঘাটলে প্রচুর দেখবেন এই মাল ঘুরে বেড়াচ্ছে টালিগঞ্জের ভেতরে, ঝেঁকে দেখুন। এটা সময় মতো এদের পক্ষে না একদম রাইট চয়েস হচ্ছে স্বরূপ বিশ্বাস। ও জানে, স্বরূপকে আমি খুব ভালোবাসি। স্বরূপ যে লড়াইটা লড়েছিল যে বাঙালি লোকেদেরকে চান্স দিতে হবে এবং তাদেরকে পয়সা দিতে হবে, ঠিক লড়াই লড়েছে স্বরূপ। স্বরূপকে সাচ্চা ছেলে স্বরূপ। আর বাকি এরা সুযোগ বুঝলেই কালকে পাল্টি মারবে।
এই ইঁদুরগুলো না পাল্টি মারবে, এবং এই পাল্টিটা পরপর পরপর তো আপনি দেখে এসছেন যে কি করে পাল্টিটা মারে। এবার একটু নেতাদের কথা বলি, একটু উচ্চ স্তরের নেতাদের কথা। কে তারা? এই রায়বাবু, সুখেন্দু শেখর রায়, আপনার দলের অ্যাসেট, আপনি তিনবার তাকে সাংসদ করে পাঠালেন কেন? শিক্ষিত লোক, ভালো বলে, কংগ্রেস থেকে অনেক পরে এসছে তৃণমূলে, গোড়ার দিন আসেনি। আপনার বিরুদ্ধে যে দুবার যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছিল বিজেপি হওয়ার, এই বিজেপি বলছি, তৃণমূল হওয়ার পর, সেই সময় কিন্তু দুবার আপনার বিরুদ্ধে যে দুই ব্যক্তিত্ব দাঁড়িয়েছিল তাদের ওই ক্যাম্পেন ট্যাম্পেন করেছে সুকান্তবাবু। পরে বোধহয় আপনার মনে হলো না একে দলে নিয়ে আসা যেতে পারে, ভালো, ইত্যাদি ইত্যাদি এনেছেন। এবার মজাটা কোথায় জানেন? যে ইনি বেশ দাপটে চলছিলেন, আইনজীবী, উকিল, হঠাৎ তিনি পাল্টি মেরে গেলেন। তার মনে ব্যথা হলো, হতেই পারে, একটা নারকীয় ঘটনা ঘটেছে, কিন্তু এমন ঘটনা তো বাস্তবিকই যে তিনি বসে বসে যে বক্তব্যগুলো রাখছেন বা আপনার রিজেক্টেড করা চ্যানেলে বসছেন এবং শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তোমাকে সমর্থন করি না বা আমি বেরিয়ে যাব এরকম কোনো কথা বলছেন না সুখেন্দুবাবু, বাকি সব বলছেন। এবং তিনবারের সাংসদ পদটিও তিনি ছাড়ছেন না, কারণ ওটাতে থাকলে টিআরপিটা বাড়ে। সেটাও কিন্তু ইঁদুর, এটা মনে রাখবেন। একে পুষে রেখেছেন এতদিন। এখন তিনি আহামরি এমন কিছু বক্তা না। তিনি কবে থেকে খেপলেন জানেন আপনার উপর? আপনি খবর নিয়ে দেখবেন। জাগো বাংলার এডিটর ফেডিটর করেছেন, যাই হোক, এখন বোধহয় বক্সিদার রয়েছেন, জানা নেই। ওই যেদিনকে নতুনভাবে রাজ্যসভার কমিটিটা আপনি করে দিলেন, ডেরেক ওব্রায়ানকে লিডার আর তারপরে সাগরিকাকে করলেন। সাগরিকাকে করেছেন, বেশ করেছেন। সাগরিকা এর মতন ট্যালেন্টেড মেয়ে হয় নাকি? সাগরিকা ঘোষ, সরদেশাইয়ের বউ, দুর্দান্ত বক্তা, ইংরেজি হিন্দি দুটোই চমৎকার বলেন এবং তার মিডিয়া মহলে অস্বাভাবিক চলাফেরা। তো তাকে সরিয়ে দিয়ে সেকেন্ড পজিশনে দিয়ে দিলেন সাগরিকাকে। ওই দিন থেকে খেপেছে আপনার উপর এবং ওত পেতেছিল, বলে স্ত্রী মারা গেছে, দুঃখ ইত্যাদি। হ্যাঁ, শ্রদ্ধা জানাই তার প্রতি, সমবেদনা জানাই, কিন্তু তিনি যেগুলো করছেন সেগুলো সিপিএম হলে না পেছনে দুটো লাথ মেরে বের করে দিতেন। আমি মার্জনা করবেন শুভেন্দুবাবু, আপনাকে বলছি না, সিপিএম এর কথা বলছি, বের করে দিত ঘাট ধরে। মানে আজকের দিনও সিপিএম তাড়িয়ে দেয়। এখন তিনি খুব বিপ্লবী হয়েছেন, তাকে বলুন যে রেজিগনেশনটা সাবমিট করে দিতে। ঘরে বসে ইঁদুরের মতন কেটে টুকরো করছে, তাদেরকে চিনে নিন। পাঁচিলের উপর বসে থাকা ডায়লগটা সায়নিক ছিল, অপূর্ব। ওরকম বহু মাল বসে রয়েছে পাঁচিলের উপর, আপনি দেখেননি যে কিভাবে তাপস্যায় টুক করে পাঁচিল থেকে উল্টো দিকে ঝাঁপ দিয়ে চলে গেল? এখন হতাশায় ভুগছে। শিলভদ্র দত্ত, মুকুল রায়ের একেবারে হাতে তৈরি, সব তো মুকুল রায় হাত ধরে ঢুকেছে আপনার এখানে। মুকুলদা ঢুকিয়েছিল সব, সব দেখেছেন তো কিরকম ইঁদুরের দল আপনাকে কামড়ে ফুটো করে দিয়ে চলে গেছে এই ইঁদুরগুলো। আপনারা হয়তো ভাবছেন যে আমি জহর সরকারকে নিয়ে বিরাট কিছু বলবো, না, বলবো না। জহর সরকার কিন্তু এদের মতো লোভী নয়। জহর সরকার উচ্চ শিক্ষিত, জহর সরকার ভালো বক্তা, সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে, এবং তিনি রাজ্যসভায় এখনো পর্যন্ত যে কটা স্পিচ দিয়েছেন প্রত্যেকটা এক্সট্রাঅর্ডিনারি। কংগ্রেস ঘনিষ্ঠ ছিলেন একটা সময়, আইএএস অফিসার। কিন্তু জহরবাবু যেভাবে ওপেনলি পার্থ চ্যাটার্জি গ্রেপ্তারের পর মুখ খুলেছিলেন, সেটা তার দলের ভেতরে খোলা উচিত। কারণ তিনি রাজনীতিটা করেননি কোনোদিন, রাজনীতি না করার জন্য কোথায় কি বলতে হয় এটা তিনি জানেন না, অথবা ইচ্ছা করে বলেছেন। তাকে খারাপ কিছু বলবো না। এবং তিনি সাংসদ পদ ত্যাগ করলেন, সেটা তার খুশি। মনে হয়েছে সাংসদ পদ, লোভী হলে সাংসদ পদ ত্যাগ করতেন না, ওই বসে থেকে সুখেন্দু শেখরের মতো ব্যাগার ব্যাগার করতেন। তাকে ঠিক ইঁদুর বলতে আমি রাজি নই। তবে মমতাদির উচিত যে এদের বিকল্প হিসেবে অনেকগুলো নাম আছে, কুণালকেই পাঠানো যেতে পারে। কুণাল ঘোষ এত ভালো স্পিকার, খুব কঠিন সময় দারুণ লড়াই দিচ্ছে। ওয়াই ইউ আর নট থিঙ্কিং অ্যাবাউট অরুণাভ ঘোষ? সেও তো লয়ার, দুর্দান্ত বক্তা, ইংরেজি ফিংরেজি দারুণ বলে, এবং তিনি কংগ্রেসি হলেও অন্ধের মতন তৃণমূলকে কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছেন দিনের পর দিন। থিঙ্ক এগেইন। তাছাড়াও অনেক লোক রয়েছে যারা রাজ্যসভা কাঁপাতে পারে, অনেক। কেন রে বাবা, আমাদের এই যে বাইরে যারা রয়েছেন, বাঙালি অবাঙালির প্রশ্ন না। এই যে কুমার ছেলেটি বিহারি হতে পারে, তাকে নিয়ে নিন দলে। এরা প্রত্যেকেই সংসদ কাঁপাতে পারে।
ফলে কে এলো আর কে গেল তা দিয়ে কিচ্ছু আসলো গেল না। তার কারণটা হচ্ছে যে 2021-এ যে পরিমাণ বেরিয়ে গিয়েছিল, আপনার একেবারে গোড়ার দিনে 2021-এ যখন দল তৈরি করি রবীন্দ্রনাথ ভট্টাচার্য সেদিন থেকে আপনার দলে ছিল, সেও তো পাল্টি মেরে 90 বছর বয়সে গিয়ে বিজেপির হয়ে টিকিট নিয়ে দাঁড়িয়েছে, দাঁড়ায়নি। ফলে আমি বলছি না যে একেবারে প্রথম দিন যারা ছিল তারা ধর্মপুত্র যুধিষ্ঠির, তাদের মধ্যে গাদ্দার আছে প্রচুর। তো এই ইঁদুরগুলোকে চিনুন। 2021 ছিল টাফেস্ট টাইম, সেই টাইমটাকে কাটিয়ে উঠেছেন। দ্বিতীয় জায়গাটি হচ্ছে এবার যেটা হচ্ছে সেটা পুরোপুরি রাজনীতি হচ্ছে, সেটা মমতা দিয়ে আপনিও বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি। প্রথম দলের অভ্যন্তরে ইঁদুরগুলোকে তাড়ান। কে কি বলছে, অ্যাটিচিউড, অ্যাপ্রোচ, সিনেমা আর্টিস্ট বিশেষ করে এদের ক্যারেক্টার কিন্তু ভয়ঙ্কর খারাপ। কারণ এদের দেখুন না, স্বস্তিকার রাগের কারণ কি কি সিপিএম করতো জানি না, কি করতো না করতো। তবে দেখছিলাম আমি ঘেটে ঘুটে যে 2017-র কত 12ই মার্চ না কোনো একটা সময় কলকাতার একটি বিখ্যাত হোটেলে তাকে, যেটা হেডলাইন হয়েছে তিনি সুইসাইড করতে গিয়েছেন অর লাইক দ্যাট, ওই সময়টা আপনি সাপোর্ট দেননি, এক্সপোজ হয়ে গেছে সমস্ত খবরের কাগজ। এই প্রথম শ্রেণীর প্রথম পত্রিকা সব থেকে বেশি লিখেছিল। ফলে তার আপনার উপর প্রচন্ড রাগ, ফলে তিনি মাঠে ময়দানে নেমে লাফালাফি করছেন। আর শুনেছেন সিঙ্গাপুরের কি একটা কেস ফেস জানি না। তো ফলে তিনি রাতারাতি বিপ্লবী হয়েছেন বামপন্থীদের। এবং তারপরে আরও এরকম ধরনের অনেক মাল মশলা আছেন যারা আপনার সময় দিদি 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 করেছেন, এখন পাল্টি মেরেছেন। আমি বলছি না সবাইকে আপনার সঙ্গে থাকতে, কিন্তু আর নয় মঞ্চে এদেরকে আর দেখতে চাই না, মঞ্চে আর সিনেমা আর্টিস্টদের দেখতে চাই না প্লিজ। আমাদেরও তো একটা ধৈর্য আছে, আমাদেরও তো একটা চেতনা আছে। আজকে ঘরে বসে আজকে এই ভিডিও করতে হচ্ছে, দিনের পর দিন খুব দুর্দিনের সময় লড়াইটা করতে হচ্ছে দিদি। ইঁদুরগুলোকে তাড়ান, ইঁদুর মারার কল আনুন, মাউস ট্র্যাপ দরকার। এরা কিন্তু 12টা বাজাচ্ছে দলের, এটুকু বলতে পারি। ইঁদুর কোনোদিন পোষ মানে না। ইঁদুর কিন্তু এতটাই ভয়ঙ্কর যে সে এলাকার পর এলাকা শেষ করে দিতে পারে। এরা তো আফ্রিকান ইঁদুর যারা মানুষের নালি কাটবার জন্য লাফিয়ে ওঠে, এবং তাদেরকে আটকাবার জন্য জাল লাগানো হয় আফ্রিকার ওই বনে জঙ্গলে। এত ভয়ঙ্কর ইঁদুর, সেই ইঁদুরও কিন্তু আপনার দলে রয়েছে। সুতরাং ইঁদুরগুলো বাছাই করার দায়িত্বটা বরং বক্সিদা, আপনি বা অভিষেক সবাই মিলে বসে ঠিক করুন যে ইঁদুরগুলোকে পুষবেন না পুষবেন না। কিন্তু আমার বক্তব্য খুব সাচ্চা, দেখবেন আমার এই বন্ধুরা যারা দেখছেন প্রত্যেকে কমেন্ট করছেন, তারা কিন্তু সব আমাকে সাপোর্ট করবে। ইঁদুর হাঁটান, কঠিন সময় যারা থাকে তারই সাচ্চা বন্ধু। আরেকটি কথা আপনাকে বলে দিই, মাননীয় মুখ্যমন্ত্রী, বা আমি এটা কুণাল বাবুকেও বলবো, কুণাল ঘোষকেও বলবো, যে রিজেক্ট করেছেন যে 3টে চ্যানেল, সেই চ্যানেলে আপনাদের দলের, তৃণমূল দলের হয়ে যারা যারা বসছে, বা রিজেক্টেড চ্যানেলগুলোতে বা বয়কট চ্যানেলগুলোতে যারা যারা বসছে, তাদেরকে অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। দেখুন না, এই লোকগুলোকে যদি ছাঁটাই কাটাই করতে পারেন, এই সাজানো তৃণমূলীদের, এরা প্রচুর টাকা পায়, মাল খায়, গাড়ি নিয়ে যায়, এরা নিজেদের সাইকেল রিক্সায় চড়ার পয়সা নেই পকেটে, নিয়ে যায় এবং প্রথমে আপনাকে ভালো খাওয়া দাওয়া করাবে, তারপরে খিস্তি খাওয়াবে, তারপর বিরিয়ানি খাওয়াবে, মাল খাওয়াবে, বাড়ি পাঠিয়ে দেবে। এই নাটুকে ইঁদুরগুলোর বিরুদ্ধে কুণালবাবু একটু স্টেপ নিন। আবারও বলি, জওহরবাবু আপনি কিছু মনে করবেন না, আপনাকে ইঁদুর বলছি না। আপনার মতন মানুষ চলে যাওয়াটা আমাদের পক্ষে বেদনার। আপনি অত্যন্ত সাচ্চা মানুষ, কিন্তু দলের অভ্যন্তরে ব্যাপারটা রাখতে পারতেন, দলটা ছাড়ার আগে একটা আলোচনাই তো করতে পারতেন অভিষেক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেটাই বা করলেন না কেন? এত দ্রুত পাবলিকলি মিশে গেলেন, কাদের মধ্যে মিশতে যাচ্ছেন সেটা ভেবেছেন কি? একবারও এরা বলেছে কি যে ওই বিক্রমের জন্য একটা শোক প্রকাশ করা হোক? আপনি তো নিজে সংসদে দাঁড়িয়ে এই মণিপুরের আন্দোলনের জন্য বলেছেন। আমি তো বলি যে সাংঘাতিক বক্তা আপনি, যেটা শুভেন্দু শেখরের মুখ থেকে বেরোবে না, তার কথাই বোঝা এই ধরনের শব্দ বেরোবে। হতে পারে তার সমস্যা, হতে পারে বয়স হয়ে গেছে, শরীর অসুস্থ, ইত্যাদি ইত্যাদি। ফলে কানাইয়া কুমার নামটা মনে পড়েছে। কানাইয়া কুমারের মতন একেবারে স্ট্রিক্ট বামপন্থী ছেলে, জাদরেল ছেলে, যে কংগ্রেসে বসে আছে, হেরে গেল,
হরিয়ানাতে। আপনি যেমন কীর্তি আজাদকে তুলে আনতে পেরেছেন, কানাইয়া কুমারকেও তুলে এনে এদের জায়গায় প্লেস করুন, তাতে করে এই যে বামেদের বদমাইশি ও ধরতে পারবে এবং লড়াই করবার মতন এবিলিটি রয়েছে, দাঁড়িয়ে কাঁপিয়ে দিতে পারে। একবার অফারটা দিয়ে দেখুন না কানাইয়া কুমারকে, যে তোমাকে রাজ্যসভায় পাঠাবো। অনেকটা বেশি বলে ফেললাম দিদি, কিছু মনে করবেন না। ইঁদুর দূর হাঁটো। নমস্কার।